কবিতা সমগ্র সুনীল গঙ্গোপাধ্যায়। স্বয়মাগতা। স্বয়মাগতা, তোমার সঙ্গে ছবি খেলায় কাটল সারা দিন। সবার চোখের সামনে দিয়ে মায়ার মতন আড়াল করা জীবন, কিংবা যেমন ত্রিবেণী সঙ্গমের সরস্বতী নদীর ধারা। স্বয়মাগতা, তোমার সঙ্গে ছবি খেলায় কাটল সারা দিন। একটু একটু দগ্ধ করে শেষ করেছি সব আরব্ধ যজ্ঞ। হাড়ের বাঁশি সুর সেধেছে ও কিছু নয়, কিছুই যেন কিছু না। চামড়া পড়া গন্ধ নিয়ে গর্ব ভরে এঁকেছি সবার মধ্যে। আঙুল কাটা রক্ত চুষে বলেছিলাম, দেখো কেমন পাওয়া। আমার ঘরে জমানো সব টুকরো টাকরা যেন মুন্ডমালা, ভালোবাসায় ছাই উড়েছে। মহাদলিলখানায় জ্বলল আগুন, যেন আকাশ নেই, অথচ সুদূর সীমা ডেকে বলল, এসো। স্বয়মাগতা, তোমার সঙ্গে ছবি খেলায় কাটল সারা দিন। স্বয়মাগতা, তোমার সঙ্গে ছবি খেলায় কাটল সারা দিন। দিনের মধ্যে আল জাঙাল, দুহাতে কান চাপার মধ্যে হাসি, রূপ কিংবা সিংহাসন বা ধুলোর মধ্যে ছড়িয়ে থাকা স্বপ্ন। স্বয়মাগতা, তোমার সঙ্গে ছবি খেলায় কাটল সারা দিন। দাও সামান্য, আর কিছু নয়, দু আঙুলের ডগায় নুন তোলার মতন দাও ভালোবাসা। কবে লিখেছিলাম এমন? 25 বছর আগে। কাকে, কার উদ্দেশ্যে মনে নেই। আমার শরীরময় মার্কিউরোক্রম ছাপের মতন ক্ষত কিংবা স্মৃতি। আমি দুঃখ টুক্ষ পুড়িয়ে সিগারেট ধরিয়েছি। আলিঙ্গনের উষ্ণতা পেয়েছি বলেই টকাটক উড়িয়েছি গরলের পাত্র। কতবার কৌতুক হাস্যে অপরের চোখের জল চেটেছি জিভে। শরীর চেয়েছে শরীর, দিয়েছি, নিয়েছি। শরীর ডানা মেলে উড়ে গেছে, বিছানায় কয়েক ফোঁটা ভিজে দাগ। বিষাদপন্থীদের মতন যায়নি প্রকৃতি বন্দনা ছন্দে মেলাতে। তবু আজ মেঘলা আকাশ ও ঘুমন্ত পৃথিবীর মাঝখানে একলা দাঁড়িয়ে আবার বলতে চাই, দু আঙুলের ডগায় নুন তোলার মতন দাও ভালোবাসা, দাও সামান্য ভালোবাসা। বাতাসে কিসের ডাক শোনো? যাবে? ক্ষণিক দাঁড়াও, আগে ট্যাকের গিঁটটা কষে বাঁধি। যাবে? কে বললে যাব না, একটু দিগন্তকে ওড়াই ফুঁ দিয়ে। যাবে? 3:55 ট্রেন, হাতে কিছু হকার্স মার্কেটের কেনাকাটি। যাবে? যাওয়ার জন্যই আসা, তবে এত ব্যস্ততা কিসের? যাবে? যে দেখো, সোনা ভেঙে ধুলো হচ্ছে, ধুলোই গড়াচ্ছে স্বাধীনতা। যাবে? যে যেখানে খুশি যাক, আমার এই ভাঙা ঘরে প্রিয় অন্ধকার। যাবে? পা বাড়িয়ে বসে আছি, চীন থেকে আসুক বারুদ। যাবে? যাবো কি যাব না আমি নিজে বুঝবো, তুমি কে হে ফোঁপর দালাল? যাবে? আজকে রেশন কার্ড দেবে, আজ অন্য সব ঝুট ঝামেলা বাদ। যাবে? দুপুরে শ্মশানে যাব, রাত্রে এক বিয়ে বাড়ি, না গেলেই নয়। যাবে? কোথায় যাবে হে? এসো, সস্তায় জোটানো গেছে 1 বোতল রাম। যাবে? জমও ফিরে গেছে দুবার খালি হাতে, তুমি নাও এক টুকরো বাতাসা। যাবে? লিবিডো প্রবল, শুধু মনে হয় বাকি রয়ে গেল অর্ধরতি। যাবে? ছেলেটার উচ্চ মাধ্যমিক, এবছর প্রশ্নই ওঠে না। যাবে? পুরুষ সাম্রাজ্য আগে ভেঙে যাক, ঘাসবন থেকে হোক সভ্যতার শুরু। যাবে? ঘাস শুকোচ্ছি, গতবার যেতে গিয়ে যা যা হলো কিছুই ভুলিনি। যাবে? আমার নিজস্ব পথে যাব, তাই পাথর ও কংক্রিটের অর্ডার দিয়েছি। যাবে? গুরুমন্ত্র কানে আছে, আর সবই লাল নীল সোনালি লালসা। যাবে? মূর্খরাই কামানের খাদ্য হয়, সেনাপতি থাকে ঠান্ডা ঘরে। যাবে? নিয়তি রেখেছে বেঁধে ভালোবাসা উশ্রু রক্ত মাখা এক নিশানের দিকে। যাবে?
মাতৃঋণ, পিতৃঋণ, ভাই বোন, আমার তো ইচ্ছে ছিল খুবই। যাবে, 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 যাবে। বান্ধবগড়ের ধ্বংসস্তূপে দেয়ালই ছিল না, ফাটলের কথা কী করে বা মনে আসবে। সেসব দিনে হৃদস্পন্দনে ঝড়ো হাওয়া ছিল সঙ্গে। ছেঁড়া চপ্পলে ভিখারির হাসি, কার্পাস বীজ সন্ধ্যা। ধুলো সুন্দর, খিদে সুন্দর, পায়ের ব্যথাই সুন্দর। দেয়ালই ছিল না, ফাটলের কথা কী করে বা মনে আসবে। টুকরো আগুন যে যেমন চাই, ফুলকি উড়েছে নদীতে। গরল শাসনের সুধা কৌতুক, আয়ু বাজি রাখা উৎসব। প্রিয় নিশি ডাক, নিত্য নতুন পথ ছুটে গেছে স্বর্গে। ধুলো সুন্দর, খিদে সুন্দর, পায়ের ব্যথাই সুন্দর। তবুও তৃষ্ণা মেটেনি এখানে, ধ্বংসের মরীচিকা। দেয়ালই ছিল না, ফাটলের কথা কী করে বা মনে আসবে। কার অরণ্য, কোন অরণ্য, এসবই আমার অচেনা। পটভূমি নীল বাঁধের ওপাশে পিতাভ রঙের অশ্ব। কিছু না থাকার স্মৃতি গম্বুজে দোয়েল পাখির শেষ। ধুলো সুন্দর, খিদে সুন্দর, পায়ের ব্যথাই সুন্দর। অন্য কেউ দেবে। অর্জুন বৃক্ষটি থেকে একটি পাতা খসে পড়ল। জানি এ আমারই জন্য শুধু। নববর্ষ চিঠি। ওপরের বারুদ আকাশ কিছুই বলেনি, মুখ ফিরিয়ে রয়েছে। এই বন সরল অনিলময়, প্রাক্তন বৃষ্টির গন্ধ মাখা। এখানে আসার কথা ছিল না তো। আমি নারীদের ঠিকানা হারিয়ে ভুল পথে। বিমান গর্জন থেকে এত দূরে, এখানে রয়েছে খুব শান্তি। একটু বসি। এর আগে কতবার জঙ্গলে গিয়েছে এক অশান্ত উন্মাদ। রাক্ষসের মতো তার ক্ষুধা ও জয়ের নেশা, কবিদের মতো তার হিংস্র সঘন আত্মরতি। সে কি শুয়ে আছে ওই মরা নদীটার খাতে, ঘাসের চাবড়ার নিচে? যার ইচ্ছে যেখানে যেদিকে খুশি যাক। কখনো বুঝিনি আগে একা একা আলিঙ্গন এমন মধুর। দাও, যা কিছু না পাওয়া ছিল সব দাও। ঘাসের সবুজ আর ভ্রমরের কালো, দোয়েল ও বুলবুলির পাগলাটে সঙ্গীত। কিছু কি নেবার আছে? নাও। অনাগত শতাব্দীর হে বালিকা, বারান্দায় দাঁড়িয়ে রয়েছ। তোমার চিঠিরও আজও লিখিনি উত্তর। ক্ষমা করো, অন্য কেউ দেবে। অন্য কোনো উন্মাদ রাক্ষস কিংবা কবি। নীরা, তুমি কালের মন্দিরে। চাঁদের নীলাভ রং, ওইখানে লেগে আছে নীরার বিষাদ। ও এমন কিছু নয়, ফুঁ দিলেই চাঁদ উড়ে যাবে। যেরকম সমুদ্রের মৌসুমিতা, যেরকম প্রবাসের চিঠি। অরণ্যের এক প্রান্তে হাত রেখে নীরা কাকে বিদায় জানালো। আঁচলে বৃষ্টির শব্দ, ভুরুর বিভঙ্গে লতা পাতা। ও যে বহুদূর পীত অন্ধকারে ডোবে হরিৎ প্রান্তর। ওখানে কি করে যাব? কি করে নীরাকে খুঁজে পাব? অক্ষর বৃত্তের মধ্যে তুমি থাকো, তোমাকে মানায় মন্দাক্রান্তা, মুক্ত ছন্দ। এমনকি চাও শ্বাসঘাত, দিতে পারি, অনেক সহজ। কলমের যেটুকু পরিধি তুমি তাও তুচ্ছ করে যদি যাও নীরা, তুমি কালের মন্দিরে ঘণ্টাধ্বনি হয়ে খেলা করো। তুমি সহস্র নদীর জলের সবুজে মিশে থাকো, সে যে দূরত্বের চেয়ে বহুদূর। তোমার নাভির কাছে জাদুদণ্ড। এ কেমন খেলা? জাদু করি, জাদু করি। এখন আমাকে নিয়ে কোন রঙ্গ নিয়ে এলি চোখ বাঁধা গোলক ধাঁধায়? এইসব দেখে শুনে একটা প্রচণ্ড পরিব্যাপ্ততা হাঁ করে আছে। আমি খুঁজছি একটা পালাবার সুড়ঙ্গ। কাছাকাছি রয়েছে দু একটা চেনা বাড়ি, সব জানালা বন্ধ, দরজায় নেকড়ে। সংস্কৃতি কর্মীরা ঝান্ডা সেলাই করছে। তারাও ক্ষুধার্ত, যেমন ক্ষুধার্ত পলাশপুরের মাঠ, যেমন ক্ষুধার্ত দামোদরের গর্ভ। তুলোর বীজের মতন উড়ছে মানুষ এদেশে ওদেশে, বারুদ দিয়ে দাঁত মাজছে। শান্তি চুক্তির তুলসী মঞ্চে পেচ্ছাপ করে যাচ্ছে বড় সাহেবদের কুকুর। যে মায়ের বুকে স্তন্য নেই,
শিশুটি খাচ্ছে তার রক্ত। শিল্পী বাহবা কুড়াচ্ছেন সেই ছবি এঁকে। ছেলেধরা বড় বড় সাঁড়াশি নিয়ে উদ্ভ্রান্ত হয়ে ঘুরছেন ইনি আর উনি। বিপুল হাততালি। সাঁড়াশি নিয়ে শোনা যাচ্ছে সুতোকল, চটকল, চা বাগান আর মন্দির মসজিদ থেকে। আমি কেউ না, একজন সামান্য মানুষ। এই সব দেখে শুনে মুখ বেঁকিয়ে থু করে চলে যাচ্ছি পাতাল গর্ভে। পেছনে কি কোনো ফোঁপানির শব্দ শোনা গেল? এক বিশ্বব্যাপী একাকিত্বের মধ্যে একজন মানুষ খোলা আকাশের নিচে মঞ্চে ওঠার আগে সিঁড়িতে থমকে দাঁড়িয়ে আপন মনে বলল, জিততে হবে, জয়টাই বড় কথা, আর কিছুই নয়। তারপর বিজয়ীর ভূমিকায় অভিনেতার মতন কাঁধের কার্নিশ উঁচু করে, হাতে অদৃশ্য অস্ত্র, চোখে সেই অস্ত্রের রশ্মি উঠতে লাগলো ওপরে। যদিও তলপেটে ক্ষণিকের জন্য একটা প্রজাপতি, হাঁটুতে দুই একটু টুকরো ভয়, ওষ্ঠে অভ্যাস মতন অহংকার, জন উপসাগরের সামনে দাঁড়িয়ে আবার বিড়বিড় করল সেই বীজ মন্ত্র, জয়ী হতে হবে, আর কিছুই কিছু না। তারপর দুকুল প্লাবী অবিশ্বাস ও দক্ষিণা বাতাসের মতন আশ্বাস নিয়ে কালো কালো অসংখ্য মাথাগুলোর দিকে তাকিয়ে সে উঁচিয়ে ধরল তার তৃতীয় পা। কিছুটা দূরে একটি শিশু পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে হেসি করছে। কেউ দেখছে না তাকে, কেউ জানে না তাকে কখনো জয় করা যাবে না, সে অপরাজেয়। একটা আয়নার মধ্যে একটি মেয়ের মুখ, কিন্তু যে সামনে দাঁড়িয়ে আছে তার নয়। চূড়ো চুল বাঁধা ও ধারালো অলঙ্কার পরা রমণীটি আর্ত গলায় চেঁচিয়ে উঠল, এ কি, এ কে? ওটা একটা পাঁজির বিজ্ঞাপনের জাদু দর্পণ। কাঞ্জিভরম শাড়ি পরা যুবতীটি দেখল এক পাগলিনীকে। বাথরুমে অন্য কারণে গিয়ে একজন হু হু করে কাঁদল। সে কখনো ভালোবাসেনি, সে কাতর হলো ভালোবাসায়। একজন যোদ্ধা দেখতে পেল ভূমি ভর্তি ইঁদুরের গর্ত। একজন মহিলা বিচারক সহসা বন্দী হলো গুপ্ত কক্ষের বিছানায়, কঠিন গারদে। এমনকি দু একটি চন্দ্র তারকা হয়ে গেল আধখানা নখের যোগ্য। কোনো সরৈশ্বর্য শালিনীর শিকলের ঝনঝন শব্দ থেকে ঝরে পড়ল মরচে পড়া অশ্রু। একটি স্তনবৃন্তের কম্পন যেন তার আলাদা ইচ্ছে অনিচ্ছের জীবন। যদিও মায়া আয়নায় এসব কিছুই নেই, সবই অলীক, শুধু রাত্রি জাগা দুঃস্বপ্ন। সেই রাত্রির জানলার ওপাশে যে রাস্তা, তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে একটি ন্যাংটো বাচ্চা, সেই চোখ টানছে। আসলে পরেশের দাড়ি না কামানো থুতনিতে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে একটা ঠোক্করই যথেষ্ট। তবে গোরস্থানের পাশের থানায় গিয়ে আগে জিজ্ঞেস করতে হবে পায়ের নখ ও ধুলো বিষয়ক খবরাখবর পরেশ হঠাৎ ইসমাইল হয়ে যায়নি তো? ছোটে মিয়া কিংবা ছোটে লাল, কি ইদানিং বড়ে মিয়া কিংবা বড়ে লাল? পরেশের নাম হাবুল হওয়াও অস্বাভাবিক নয়। যার বুড়ো আঙুল অন্যের থুতনি ভোঁতা করার মতন কিছু গুরুতর দায়িত্ব নিয়েছে, তার নামও শুধু বুড়ো হলে আপত্তির কিছু নেই। রেল লাইনের পাশে একটা আলাদা জগৎ, যেখানে হাবুল খুঁজছে পরেশকে। কখনো হাবুল শুয়ে থাকছে পিঠ উল্টে, কখনো পরেশ ঢুকে যাচ্ছে শুকিয়ে যাওয়া খালের খুব নিচু গর্তে, আর ইসমাইলের হাঁ করা মুখের মধ্যে বুলেট। শিশির মাখা ঘাসের ওপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে একটা বহুরূপী কিরকিটি। সে জানে আবার পরেশ আসবে, আবার হাবুল ইসমাইল বুড়োদের খেলা শুরু হবে একটু পরেই। ওদের কেউ সুতো ধরে টানছে, কত রঙের সুতো। মধ্যরাত্রির নিশুতি মাঠে ওইসব খেলার মধ্যে হঠাৎ থেমে গেল ট্রেন। ইঞ্জিনের জোরালো আলোয় ফ্রেম বাঁধানো ছবির মতন ফুটে উঠল ন্যাড়া মাথা একটি নেংটি বাচ্চা, তার ঠোঁটে পুঁচকে পুঁচকে হাসি। মৌমাছিরা মধু জমায় মানুষের জন্য, হাঁস মুরগিরা ডিম পাড়ে মানুষের জন্য, স্বয়ং ব্রহ্মাও পাঁঠা গরু ছাগলদের কোনো সান্ত্বনা দিতে পারেননি। পুকুরে শালুক ফুটেছে মানুষের জন্য, পাহাড় থেকে গড়িয়ে আসছে নদী মানুষের জন্য। ধুলের মধ্যে
খসে পড়া বীজ একদিন মহীরুহ হচ্ছে মানুষের জন্য। মরুভূমি কাছে এগিয়ে আসছে মানুষের জন্য। বিন্নি ঘাস ও তলতা বাঁশ বুক পেতে দিচ্ছে মানুষের জন্য। ধরিত্রী স্বেচ্ছায় ফালা ফালা হচ্ছেন মানুষের জন্য। তবু একটি ক্ষীণ স্বর, তীক্ষ্ণ স্বর সব কিছু ঢেকে দেয় একটি শিশুর কান্না। একটি কালো রঙের ব্রজের দুলাল যেন তার ফোলা পেট থেকে ঠিকরে আসছে নাভি। পা দুটি ধনুকের জ্যায়ের মতন বাঁকা। তার বুকে এক আকাশ জোড়া তৃষ্ণা, এক বসুন্ধরা জোড়া খিদে। তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে হাউই। যারা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান গড়েছিল, যারা সমুদ্রের বুকে নির্মাণ করেছিল সন্ত মিশেলের টিলা, যারা শূন্যের পটভূমিকায় সাজিয়েছে তাজমহল, যারা সোনালি সেতু দিয়ে ছুঁয়েছিল দূরতর দ্বীপ, যারা হারমিটেজ সংগ্রহশালায় জাজ্জল্যমান করেছে মানুষের হৃদয় ও মনীষার শ্রেষ্ঠ কীর্তিগুলি, যারা বাষ্পকে করেছে ভৃত্য, বিদ্যুৎকে আলাদিনের প্রদীপের দৈত্য, যারা চাঁদের বুকে পা দিয়ে টেলিফোনে বার্তা পাঠিয়েছিল পৃথিবীকে, যারা ভাঙতে চেয়েছিল দেশ সীমার দেয়াল, তারা নিজের সন্তানদের আদর করতে করতে কোন ছবি দেখেছিল আগামীকালের? গ্যালিলিও কি মাটিতে পা ঠুকতে ঠুকতে ভেবেছিলেন তার উত্তরপুরুষেরা রাজনীতির পাশা খেলোয়াড়দের কৃতদাস হবে? লুই পাস্তুর কি জানতেন পাগলা কুকুরে কামড়ানো যে কিশোরটিকে তিনি বাঁচালেন, তার জীবন মরণ বাজি ধরার চেষ্টায় সে অকারণে এক মুহূর্তে মরে যাবে একটি সৈনিকের গুলির ফুৎকারে? সহস্র সূর্যের দীপ্তিতেও কি ওপেনহাইমার দেখতে পাননি সেই টলটলে পায়ে হেঁটে যাওয়া শিশুটিকে? সমস্ত আগুন নিভে যাওয়ার পর আকাশ ছেয়ে আছে ছাই রঙের অন্ধকারে। যেখানে প্রাসাদমালা ছিল সেখানে একটা বিরাট দগদগে ঘা। যেখানে নদী ছিল সেখানে নদী নেই। যেখানে পাহাড় ছিল সেখানে নেই এক টুকরো পাথর। যেখানে ভালোবাসা ছিল সেখানে দীর্ঘশ্বাসও শোনা যায় না। যারা জয় চেয়েছিল তাদের কঙ্কালও মাটি পায়নি। যারা রূপ চেয়েছিল, যারা স্বপ্নে সৌধ করেছিল, যারা লড়েছিল মানুষের সাম্যের জন্য, যারা আরাধনা করেছিল অমরত্বের, যারা প্রতিদিন জল দিয়ে স্নেহ মমতায় বানিয়েছিল ছোট ছোট সাংসারিক উদ্যান, তারা আজ কেউ নেই। পরাক্রমের প্রতিদ্বন্দ্বীরা একই সঙ্গে গুঁড়ো হয়ে গেছে। চরাচর জুড়ে এক নিবাত নিষ্কম্প নিস্তব্ধতা। তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি শিশু। সমস্ত ঘৃণা ও অবিশ্বাসের গরল মন্থন করে সে ঠিক উঠে এসেছে আবার। এক বিশ্বব্যাপী একাকিত্বের মধ্যে সে হাঁটছে আস্তে আস্তে পা ফেলে। তার শীত করছে। শুধু তার জন্যই আবার জাগতে হবে সূর্যকে। শুধু যে হারিয়ে গেছে। নদীটিকে বুকে তুলে নাও। ডানা ভাঙা হলুদ কপতি হয়ে উল্টে পড়ে আছে গিরি খাদে। ও একটু আদর চাই, বুকের গরম চাই, দাও। লাবণ্য কণিকা চেয়ে কাঙাল হয়েছে এক রাজেশ্বর। তাকে কিছু দেবে ভেবে দেখো। অরণ্য পেয়েছে ওম, পথের সংসার সব তোমারই প্রশ্রয়। ওই যে সন্ধ্যার অশ্রু, যার মন রোদে ভরা, সেও কি কিছু বোঝে? মনে পড়ে যায় স্তব্ধতার চেয়ে আরও অনেক নিঃশব্দ, হিম, চুপ। কি যেন পুকুর ঘাটে দুপুরের অবেলায় বলেছিল, যাও। তাই শুনে চলে গেল স্কুল বাতাস, গেল খুশিময় ছবি। লোহা ভাঙা শব্দ এসে ভরে দিল অর্ধেক জীবন। তবু মাটির মূর্তির মতো যারা যায় সব ঘুরে ফিরে আসে। বাগানের ফুল হয়ে ফুটে ওঠে গুপ্ত অভিমান। উষ্ণ চাদরের মধ্যে লুকিয়ে আরাম করে কৈশোরের স্মৃতি ঔষধি ঘাসেরা সব জানে। দাও, যাকে যা দেবার সব দাও। শীতের বৃক্ষকে দাও সবুজ আভা, জলে জলাঙ্গনে হাতছানি, মেঘ মৃত্তিকায় দাও ছন্দ, আগুনকে অগ্নিতর করো। কোমরের খাঁজ থেকে বিচ্ছুরিত আলো দেবে নিশুতি রাত্রিকে। তাও জানি সমুদ্রও কি কিছু পাবে না। শুধু যে হারিয়ে গেছে, ফিরে নয়, দ্যুতি। তারই জন্য এত কাণ্ড, ছন্দ ছাড়া এসব কবিতা। ঘোড়ায় কেন একটি বিন্দু? ভেবেছিলাম অভ্র আড়াল, ফঙ্গ বেনে, যখন তখন যেমন খুশি যাওয়া।
চোখে আমার কিসের আঠা, হাতে আমার কিসের দড়ি মা? পাতাল ঘেরা বুকে এমন কাতর ঢেউ কখনো কেউ শুনতে পেলে না। ঝড় উঠেছে, ঝড়ের নাভি খুঁজতে খুঁজতে শ্মশান ঘাটে দগ্ধের অনু পাওয়া। বৃষ্টি যেন মায়ের মা, সে সব কোন আদ্যিকালের ছেলেবেলার কথা। সত্যি আমি জন্মেছি কি? জন্মটা কোন উনকপালি, পাহাড়ি ঢল, আহারে। যে যার নিজের প্রেমে পাগল, আয়না ভেঙে টুকরো টুকরো ফুটেছে ফুল বাহারে। তবু আমায় ঘোরাই কেন একটি বিন্দু, গভীরে যার সিন্ধু নীরবতা। আমায় ডাকছে। রজত শুভ্র রোদ্দুরের মধ্যে ওই পান্না রঙটি, গাছটি। টেলিফোনের শাকচুনি ঝনঝন শব্দ। আজ নয়, আজ নয়, সোমবার। ইলেকট্রিকের বিল তারিখ পেরিয়ে গেল। রেলিংয়ে শুকোচ্ছে কালো ছায়া। দোতলা বাসের সঙ্গে একটি গন্ডারের সংঘর্ষ। আকাশে দুধ পড়া গন্ধ, রজত শুভ্র রোদ্দুরের মধ্যে। মাথা ভর্তি বারুদ নিয়ে কে উঠে আসছে দোতলায়। বলে দাও আমি বাড়ি নেই। ব্যাংকের পাস বই হারাবার মতো পাপ। টেলিগ্রামে ভ্রুকুটি পাঠাচ্ছে সুহৃদরা। ধর্মঘটে স্কুল কিশোরদের দৌড়। খবরের কাগজে নেড়েই কুত্তার আর্তনাদ। ওই পান্না রঙের গাছটি। 3 পাতা মিথ্যে কথার পর 2 ফোঁটা চোখের জল। ঘড়ির দিকে ঘন ঘন চোখ। কে যেন খবর দিল বাজারে আগুন লেগেছে। জানলা দিয়ে ছুটে এলো নির্বাচনী ইশতেহার। আবার টেলিফোন, আবার ঝঞ্ঝনা। আজ নয়, আজ নয়, সোমবার। রজত শুভ্র রোদ্দুরের মধ্যে ওই পান্না রঙের গাছটি, ওই পান্না রঙের গাছটি আমায় ডাকছে। ব্রিজের ওপর থেকে নদী। ব্রিজের ওপর থেকে নদী দেখা, আকাশ ঝুঁকেছে খুব কাছে। মানুষ বহুল এই পৃথিবীতে কোন কোন সন্ধ্যাবেলা মানুষ থাকে না? একজন কেউ থাকে, বাতাসে একলা চুপ। সে কারুর নয়, প্রেম হৃদংসার নয়, ক্ষুধা বা জয়ের নয়, ব্যর্থতারও নয়। জলের তরঙ্গে চাঁদ, অন্তরিক্ষ ছেয়ে আছে গহন মানুষ। দুদিকের পথ যেন আবার জন্মান্তে ফিরে সবুজ হয়েছে। সমস্ত স্তব্ধতা ভেঙে শুরু হলো অদ্ভুত পাগলাটে ঐক তান। এবার তোমাকে দেখি, খুলে দাও বুক, দেখি তোমাকে, তোমাকে। নারী গৌতম বুদ্ধ। পাঞ্জাবে রোজ খুন খারাপি হচ্ছে 10টা-25টা, অথচ আমি এই মধ্যরাত্রিতে নীরার জন্য স্তোত্র লিখতে চাই। কৃপান ও বন্দুকের নল ফুঁড়ে ওঠে নীরার মুখের চারপাশে। যারা মারে ও যারা মারে, দুরকম দীর্ঘশ্বাস ঝলসে দেয় বাতাস। ডটপেন শুকিয়ে যায়। আমি অন্য কলমের খোঁজে তাকাই এদিকে ওদিকে। ঠিক তখনই একটা নীল বিদ্যুতের শিখা আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেল। এক মুহূর্তের জন্য ঝলসে ওঠে গৌতম বুদ্ধের দুটি চোখ। তারপরে এক ঝাঁক বিমান সুগম্ভীর শব্দ করলে বুঝতে পারি সশস্ত্র বিমান যাচ্ছে প্রত্যেক সীমান্ত প্রদেশে। আমি কলম খুঁজে পাই না, দেশলাই খুঁজে পাই না। অবলুপ্ত চাঁদের মধ্যে হারিয়ে যায় নীরার মুখ। অন্ধকার ব্যবসায়ীরা জেগে ওঠে। নগর ডুবতে থাকে পাতালে। বালিশে মাথা দিয়ে জীর্ণ সভ্যতার কম্পিত মুখচ্ছবির দিকে তাকিয়ে আমি গৌতম বুদ্ধকে একবার, মাত্র একবার নীরার মুখ চুম্বনের অধিকার দিই। অন্তত ওরা দুজন কয়েক মুহূর্তের জন্য আনন্দের পতাকা তুলে ধরুক। এই ভেবে আমি পাশ বালিশের মতন জড়িয়ে ধরি ঘুম। পিঁপড়ের এপিটাফ। ওপরের ঠোঁট কামড়ে ধরেছে একটা ক্ষুদে লাল পিঁপড়ে। সে মাথা বেয়ে নেমে আসেনি, সে পায়ের তলা থেকে উঠে আসেনি। সে বাতাসে ছিল, কিংবা নিশ্চিত অন্তরিক্ষে। সমস্ত শরীরে পিঁপড়ে দংশনযোগ্য কয়েক লক্ষ বিন্দু। তবু কেন সে কামড়ে ধরল ওষ্ঠটাই? কিংবা সে কেন আমারই মুখে ঢেলে দিতে চাইছে ক্রোধ? বেশ জ্বালা আছে, তাকে হেলাফেলা করা যায় না। এরকম অবস্থায় তাকে আঙুলে তুলে টিপে গুঁড়ে করে ফেলাই তো স্বাভাবিক, অন্যমনস্কভাবে। সে চলে গেলেও আগুনের একটা ফুলকি থেকে যায়। একজন আততায়ীর কথা মনে পড়ে, যার ছদ্মবেশ চেনা যায় না। দু একটা ছেঁড়া চটির মতন অপমান, পরে জিভ কাটার মতন ভুল। পানা পুকুরের জলে মেঘলা সূর্যের রশ্মি পড়া রঙের মতন বিস্তৃত
আফসোস। একটি পিঁপড়ে যে 1 মিনিট আগেও ছিল না, এখনও নেই, যে আকাশ থেকে খসে পড়েছিল আবার মিলিয়ে গেছে পঞ্চভূতের ভগ্নাংশে, মাত্র কয়েকটি মুহূর্তে সে তার অবয়বের কোটিগুণ মনোযোগ কেড়ে নিয়ে গেল। একই জায়গায় বসে থাকা আমি সেইটুকু সময়ে অন্য মানুষ। তুলে নেই কলম। মানুষের ঠোঁট কামড়ে ধরা প্রায় অদৃশ্য একটি পিঁপড়ের ছবি কোনো শিল্পী কোনোদিন আঁকবেন না, তাই লিখে রাখা হলো এই কয়েকটি লাইন। মাত্র এই এক জীবনে অনেক গোপন কথা আছে, মাত্র এই এক জীবনে কিছুই হবে না বলা। নদীর এক ধারে শুধু সারিবদ্ধ গাছ, রুদ্ধ বাঁক। আমাদের দিনগুলি জলের ভেতরে জল, তারও নিচে জল। রোদ্দুরের পাশাপাশি ছায়ার নির্মাণ তারা ক্রমশই গাঢ়। অনেক গোপন কথা আছে, মাত্র এই এক জীবনে কিছুই হবে না বলা। যে কথা তোমার নয়, যে কথা আমার নয়, সকলেই সেই কথা বলে। কেউ চলে যায় দূরে একা মুখ লুকোবার ছলে। পিঁপড়ের সংসার ভেঙে যায়, পড়ে থাকে ঝুড়ো ঝুড়ো মাটি। ভালোবাসা ছিল যেন বাঁধের কিনারে একা গাছ। দিন চলে যায় রাতে, রাত্রিগুলি শুধুই অদৃশ্য। নীরব মুহূর্তে গাঁথা মালাখানি আমাকেও রেখে যেতে হবে। অনেক গোপন কথা, মাত্র এই এক জীবনে কিছুই হবে না বলা। মানুষ রইলে না। এক মনোহরণ সকালবেলায় তোমরা বাগানে বসেছ, ছোট হাজরির টেবিলে। আত্মপ্রত্যয়ী পিতা, মমতাময়ী মা, মাথায় সোনালি চুল, 3টে দুষ্টুমি সারল্য মাখা কিশোর কিশোরী। অপরূপ রোদ, স্বর্গের সৌরভ মাখা নরম বাতাস। খিদমতগার এনে দিচ্ছে গরম গরম টোস্ট, সসেজ, ডিম সেদ্ধ। পোর্সিলিনের পাত্র থেকে উপচে আসছে চায়ের ধোঁয়ার মাদক গন্ধ। মা মাখিয়ে দিচ্ছেন মাখন। বাচ্চারা কাড়াকাড়ি করছে কাগজের খেলার পাতাটি নিয়ে। তৃপ্ত পিতা দেখছেন তার সাজানো সংসার, সার্থকতা। সাদা রঙের বাড়ি, অলিন্দে অর্কিড, সবুজ লন, গেটের বাইরে ধোয়া মোছা চলছে দুটো গাড়ির। তারপর তিনি দেখলেন পেয়ালা পিরিচে ছিটছিট রক্ত, টোস্ট, সসেজ, ডিম সেদ্ধ, দুধ, কর্নফ্লেক্স, মারমালিনের রক্ত। মানুষের রক্ত। একজন কবিকে এইমাত্র ফাঁসি দেওয়া হলো তার রক্ত। যারা রুটি বানায়, যারা গরু মোষ নিয়ে মাঠে যায়, আবার যখন তখন গুলি খেয়ে মরে, তাদের রক্ত। তোমাকে, তোমার সুখী পরিবারকে পান করতে হবে এই রক্ত। তারপর আর তোমরা মানুষ রইলে না, তোমরা নরখাদক হয়ে গেলে। দিগন্ত কিছু কাছে। আজ বহু দূর এসে কংক্রিট ছাদের নিচে, সামনে খোলা কবিতার খাতা, আমি সেই কিশোরকে ফের দেখি। বসে আছে নদীর ঢালুতে। আমি দেখি নদীটির পাশ ফেরা। দুপুরের বর্ণদ্যুতি, বাতাস দ্বিখণ্ড করে ডেকে ওঠে চিল। একটু একটু মন খারাপ। কবিতার খাতা মুড়ে উঠে আসি বারান্দায়। চুপ। আকাশ অচেনা লাগে। দিগন্ত কি কিছু কাছে এগিয়ে এসেছে? শান্তি, শান্তি। 5.5 বছর বয়সী মেয়েটির প্রস্ফুটিত পবিত্র মুখখানি দেখে আমি কল্পনা করি ওর 23 বছরের প্রজ্বলন্ত যৌবন। তখন আমি হয়তো থাকবো না। আমি তখন ধুলো হয়ে বাতাসে উড়ব, কিংবা কবরস্থানে কেঁচোর খাদ্য হব, কিংবা 2-1টা দীর্ঘশ্বাসের টুকরো টুকরো স্মৃতি। তবু শতাব্দী পেরোনো উধাও প্রান্তরের অপরিব্যাপ্ততায় একটি বিন্দু ক্রমশ রং ও আয়তন পায়। ঝংকৃত পা ফেলে ফেলে জলের সামনে দাঁড়িয়ে এক মাধুর্যের ছবি। কি গর্বমাখা তার চিবুক, ওষ্ঠে স্বর্গ দেখা হাসি। হাতছানি দিয়ে সে ডাকে কোলাহলময় পাখির মতন শিশুদের। আমি সেই চিবুক, সেই ওষ্ঠে আমার সুদীর্ঘ চুম্বন এঁকে দিচ্ছি। দেরি করা যাবে না। অপরূপের নিভৃত নির্মাণের পাশে অলিকের সেই ধাতুময় নিসর্গ খনি। এ বাড়ির সুষমা ধার করে আনে অধিককার 2-4টি অভ্রফুল।
মাঝে মাঝে বাতাস ওদের ছুটির পরিপূর্ণতার দিকে ডাক দেয়। তখন তুলসী পাতার সৌরভের চেয়েও মৃদু কোনো নিঃসঙ্গতা আমাকে চোখ মেরে বলে, যাবে নাকি? এইসব অপরের সৃষ্টি ও অপরের লাবণ্যের মধ্যে খালি পায়ে ঘুরতে ঘুরতে মনে হয় আমি আর নিজস্ব নয়, আমি মোহ পরিবারের ছোট ছেলে। যেন ভিজে ঘাসের ওপর পাতলা পর্দার মতন বিছিয়ে আছে যুদ্ধপূর্ব বাল্য। তখনও ভাঙার জন্য গড়া হয়নি কোনো নগরে। নদীগুলিকে কেউ বাঁধে নেই, কেউ দেরি করা যাবে না। ওদিকে কেউ কাঁদছে, বেশি দেরি করা যাবে না। দেরি। বিকেলের গা চুঁইয়ে গড়িয়ে পড়ছে মনোহরণ। এবারে শেষ স্নান সেরে নিতে হবে। আকাশে মখমলের পর্দা, এই বুঝি সরে যাবে একটুখানি। উদ্ভাসিত হবে কোন অসম্ভবের স্থির চিত্র। জানি না, তার আগে তৈরি হয়ে নিতে হবে, যেন দেরি না হয়ে যায়। জলের মধ্যে মিশে আছে। তারপর একজন উঠে গেল ট্রেন ধরতে। ঠোঁটে তৃণমূল নিয়ে একজন বসে রইল নদীর ধারে। আর একজন চঞ্চল চাহনিতে চিঠি লিখছে পোস্ট অফিসের কাউন্টারে দাঁড়িয়ে। এই সময় ট্রাম লাইনে ঝলসাচ্ছে কপির স্রোত। প্রচণ্ড বিস্ফোরণে মিলিয়ে গেল তৃতীয় ভুবনের একটি তারা। টেলিপ্রিন্টার ও বিমান গর্জনের মধ্যে অজাত শিশুর কান্না। শাঁখ বাজছে স্মৃতির মধ্যে বিলীন তুলসীর মঞ্চে। কৈশোরের জেদের মতন উড়ছে বাতাস। এখন গল্প হবে, সমস্ত হারানো মানুষের গল্প হবে। এখন গল্প হবে, সমস্ত হারানো মানুষের গল্প হবে। এখন গল্প হবে, সমস্ত হারানো মানুষের গল্প হবে। ওরা কোন অলক্ষ্য পুরীতে ওদের চোখের ধুলোয় জলের ঝাপটা দিচ্ছে। সেই জলের মধ্যে মিশে আছে রক্তাক্ত স্বদেশ। আমি আসছি, আসছি। বাড়ি ফেরার পথে এখন আর বাড়ি হারিয়ে যায় না। আলো জেগে থাকে, হিম পতন জেগে থাকে, এমনকি মৃত্যুও। রাত্রির দেশ খলখল শব্দে হাসে। আকাশ থেকে নেমে আসে উৎসব। আমার সেই সব দিনের কথা মনে পড়ে না। সেই সব কালো রঙের দিন, সেই খয়েরি রোদ্দুর, বুক পকেট টেনে ছিঁড়ে ফেলা অভিমান। আমার শরীরের গরম মনে পড়ে, পায়রার বুকের মতন কোমলতার কথা মনে পড়ে। সেই যারা তীক্ষ্ণ স্বরে ডেকেছিল, নদীর ধারে যারা ভাঙনের খেলা খেলতে এসেছিল, সবাই যে যার জায়গায় ফিরে আসছে। এখন খুব ভালোবাসাবাসি। আমার দেরি হয়ে যাচ্ছে একটু। ওই যে কে দাঁড়িয়ে আছে দূরে, তুলে ধরল মশাল। আহ, কি আনন্দ! আমি আসছি, আমি আসছি। সরল গাছের ছায়া। এ ঘরের ভুল ও ঘরে লুকিয়ে রাখি। বিকেলের আলো আধো হাসি দিয়ে ডাকে। চিঠি জমে যায় পলকা বছর পেরিয়ে। কপালের ভাঁজ জমে আছে বহু কাজ। সিঁড়ি ভেঙে ভেঙে পতনের মূর্ছনা। পাতাল জেনেছে আসন্ন উৎসব। বড় পিছুটান কুসুম হাতের মায়া। রূপের কাঙাল জন্মান্ধের যমজ। কথা ছিল যেন এ জীবনে কিছু চেনা। আকাশ ভাঙল নীলিমার নৈরাজ্য। একটি দেখার বিপরীতে এত ভ্রান্তি। জলের ওপর সরল গাছের ছায়া। তার আগে, তার আগে আমার ডান হাতের আঙুলে এক টুকরো নীল সুতো। এর থেকেই তৈরি হবে স্বর্গের জয় পতাকা। অবশ্য দেরি আছে। তার আগে দোয়েল পাখির শীষ তুলে নিতে হবে ঠোঁটে। তার আগে এক একটি উন্মোচনের জন্য অপেক্ষা। তার আগে বারুদের ঘর বাড়ির মধ্যে ভালোবাসা। তার আগে, তার আগে, তার আগে দ্বিধা। পৌঁছানো যাবে না ভেবে বাড়ি থেকে বেরোনো হয় না। পাথরের ভাঁজ ভেঙে গিয়ে উঠে আসে ঘুম। পাখার বাতাস, ঝিল্লি রব। জানালার পাশে ডাকে একাকী সমুদ্র, তার শান্ত দুটি ডানা। পৌঁছানো যাবে না ভেবে বাড়ি থেকে বেরোনো হয় না। সমস্ত বাগান ভরা যৌন গন্ধ।
ভাট ফুল, ওরা কিন্তু বাগানের নয়। মিটিংয়ে সংবাদপত্রে রটে গেছে মানস কানন, সেখানে মালির হাতে নির্বাচিত ফুলের কেয়ারি। বাল্যস্মৃতি চিরে যায় টিয়া পাখিটির তেজি ডাক। সুন্দরের পাশে পাশে ঘোরে এক বোবা কালা প্রেত। পৌঁছানো যাবে না ভেবে বাড়ি থেকে বেরোনো হয় না। ভালোবাসতে চাই, প্রয়োজনের মধ্যে বারুদ বিস্ফোরণ ঘটিয়ে আমি এক এক সময় অপ্রয়োজনকে বেশি ভালোবাসি। যেমন জ্বলন্ত হাতের পাঞ্জায় ফুলকে নরম আদর, যেমন নদীর মৃত্যু দৃশ্য দেখে শতরঞ্জি বিছিয়ে তাস খেলা, যেমন নারীকে কখনো কখনো সম্পূর্ণ নারীকেও নয়, কোমরের আয়না ভাঙা চাঁদ, জলতরঙ্গের মতন দিরাগমন, তীব্র মধ্যমে এক টুকরো হাসি। অপরের নারী, শুধু তার মাধুর্যের দিকে অলিক হাত বাড়িয়ে দেওয়া, যেন অন্য দেশে পর্যটনের ক্ষণিক প্রকৃতি সুখ। হ্যাঁ, মনে পড়ল, অন্য দেশে গিয়ে আমি অবান্তরভাবে স্বদেশ প্রেমিক হয়ে উঠি, গাড়লের মতন, অন্ধের মতন, আধো চেনা মাতৃভূমির বন্দনা। আবার যখন একা একা, যখন পাজামার দড়ি অনায়াসে গিঁট খুলে রাখা যায়, নিজের নিভৃতির মুখোমুখি কোনো অলৌকিক হাত ছানি, তখন আমি আচমকা বিশ্বপ্রেমিক। যদিও এই তথাকথিত বিশ্ব আমাকে গ্রাহ্য করে না কানা করিও। একটা বোতামের ওঠানামা, তারপর টলমল করছে পিঁপড়ে, পাখি ও পুতুলের সংসারের ধ্বংসস্থিত অবস্থার সন্ধিক্ষণ। তবু যেন সিন্ধাবাদের বুড়োর মতন গোটা মানব সভ্যতা চেপে থাকে আমার ঘাড়ে। আমার ঘাড় ব্যথায় টনটন করে। হ্যাংলার মতন, পা চাটা কুকুরের মতন আমি এই হৃদয়হীন সভ্যতাকে ভালোবাসতে চাই। কত দূরে মানুষের পাশাপাশি পাখি ও পিঁপড়ের শুরু হলো ভোরের সংসার। দিনের আলোর নিচে চাপা দীর্ঘশ্বাস। পৃথিবীর ঘোরাঘুরি নিয়ে যার মাথা ব্যথা নেই, সেও জানে প্রেম কত কম। বাতাসেরও ভাগাভাগি হয়ে আছে, তাই স্নেহ এত দ্রুত মরে যায়। জিরাফ ও প্রজাপতি একই খেলা খেলে, তবু তারা মানুষের চেয়ে কত দূরে। মিথ্যে, মিথ্যে, মিথ্যে। প্ল্যাটফর্মে নেমে পায়চারি করতে করতে দু হাত ছড়িয়ে আড়মোড়া ভাঙতেই ঠেঙো ধুতি ও ফতুয়া পড়া ছাতা বগলে একজন শালিক শালিক চেহারার লোক থমকে জিজ্ঞেস করলো, ক্যাগ আমাদের ফটিক লয়? বাজ পাখির মতন এক সুবিশাল হাস্য দিয়ে তাকে চুপসে দিলুম। সে পালাবার পথ পায় না, সে তো তোতো করে নেমে গেল রেল লাইনে। প্রচণ্ড রোদে ধোঁয়া বেরোতে লাগলো তার গা থেকে। সে কর্পূর হয়ে গেল দিন অন্তে। একটু বাদে ট্রেন ছাড়বার পরেই এক সবুজ ঢেউয়ের মতন বিস্ফোরণ ঝাপটা মারে আমার কপালে। জানলার পাশে দুটো উড়ন্ত ফিঙে চোখ মেরে বলে যায়, দুও দুও। আমি কি তবে ফটিক, কিংবা তার যমজ? এতক্ষণে আলপথ ধরে ঠেঙো ধুতি ও ময়লা ফতুয়া ছাতা বগলে শালিক লোকটার পাশাপাশি হেঁটে যেতে যেতে কোথায়, কোন গ্রামে ফটিক কি এতদিন নিরুদ্দেশ ছিল? পালিয়েছিল দ্বারকা মহাজনের গুঁতোয়, সুফল আনতে গিয়েছিল শহরে। সে ফিরেছে বলে শাঁখ বাজবে, চোখের দল দিয়ে ধোয়ানো হবে তার পা। একটি অকাল বৈধব্য মাখা স্ত্রীলোক ছাই ছাই চোখ মেলে বলবে, হেথাই তো তোমায় কেউ জোর করে ধরে আনেনি কো, কেন এলে? আঁশবটির মতন ধারালো তার উদাসীনতা। টিয়া পাখির মতন তীক্ষ্ণ ট্যাঁ ট্যাঁ করছে দু একটি বাচ্চা। অকাল বৃষ্টিতে পচে গেছে ধানের গোছ। পূর্ণিমার চাঁদের গায়ে কাদা। কালভার্টের পাশে তাড়া তাড়া নির্বাচনী ইশতেহার সেঁতিয়ে পড়ে আছে। বাঁধ ভাঙা নোনা জলে ঘুরপাক খাচ্ছে ফটিকের ছেঁড়া চটি। এই অনন্তের টুকরো দৃশ্যের উপর হুমড়ি খেয়ে পড়েছে মহাবিশ্ব। একটি নবীন তৃণের ডগা মাথা তুলে বলল, ফিরিয়ে দাও ফটিককে তার নিজের জায়গায়, নইলে সব কিছু মিথ্যে, মিথ্যে, মিথ্যে। রামগড় স্টেশনে সন্ধ্যা। ট্রেন এলে চলে যাব। ততক্ষণ চেয়ে দেখি প্রজাপুঞ্জ সহ এই সম্রাট আকাশ ধোঁয়াটে মূর্তির মতন কয়েকটি মনুষ্য বিন্দু ঘুরছে ফিরছে প্ল্যাটফর্মে, লাইনের উপরে।
আমার বন্ধুটি পাশে সিগারেট ঠোঁটে চেপে ছুটি শেষ করা এক ঘন দীর্ঘশ্বাস ধোঁয়ায় মিশিয়ে ছুঁড়ল আমার চোখের দিকে। রামগড়ে বাতাসের প্রতি স্তরে স্তরে। কলকাতায় ফিরে যাবে সহস্র সুতোবাঁধা কীর্তিমান সুদর্শন ছিমছাম যুবক। ট্যাক্সিতে সময় মাপবে, অনেক সন্ধ্যাকে খুন করবে নানা রেস্তোরাঁয়, অ্যারোড্রামে ভিড়ে। শনিবার তাস খেলবে, ঘর ভরা অট্টহাসে টেনে নেবে বন্ধুদের চোখের চুম্বক। সুখের নানান সুর এঁকে রাখবে ওষ্ঠে, চোখে দ্যুতিময় যৌবনের বুক চিরে চিরে। এখন সে অকস্মাৎ চেয়ে দেখল রামগড়ের যুবতী প্রতিম সেই সায়াহ্নের দিকে। কিছুক্ষণ স্তব্ধ থেকে হঠাৎ আমাকে বলল, কেঁপে উঠে যেন এক অন্য কণ্ঠস্বরে, আশ্চর্য আশ্চর্য, দেখো। সবলে আমার হাত ধরে রেখে চেয়ে রইল। তীব্র নির্নিমেষে অশ্রুর বিন্দুর মতো শীতের করুণ রৌদ্র তখন বিরলে ঝরছে পর্বত শিখরে। গ্রীষ্মীয় মূর্তির মতন রূপবান বস্তুনিষ্ঠ আবেগ অগ্রাহ্য করা আমার বন্ধুকে সেই একবার শুধু নিতান্ত সামান্য ক্ষুদ্র পটভূমিকার পাশে মূঢ় অসহায় ভঙ্গিতে দেখেছি আমি। সুনন্দ, ট্রেনের শব্দ শুনতে পাচ্ছ? তৎক্ষণাৎ আমি তার বুকে প্রতিধ্বনিময় কণ্ঠে বলে ওঠে লঘু হেসে। চৈতন্য এনেছে সেই মায়াবী সন্ধ্যায়। মেসকালিন, অ্যালেন গিন্সবার্গ। গেজানো গিন্সবার্গ, আমি আজ নগ্ন হয়ে আয়নার দিকে চেয়ে আছি। আমি দেখছি বুড়ো মাথা, আমার ক্রমশ টাক পড়ছে। রান্নাঘরের আলোতে পাতলা চুলের তলায় আমার তালু ঝলসাচ্ছে, যেন প্রাচীন স্মৃতি গুহায় কোনো সাধুর মতো, কোনো প্রহরীর আলোয় আলোকিত। পিছনে ভ্রমণকারীদের জনতা, তাহলে মৃত্যু আছে। আমার বেড়াল বাচ্চাটা ডাকছে এবং জামা কাপড়ের মধ্যে দেখছে আজ এই রাত্রে বইটা ফোনোগ্রাফে গান গাইবে, তার পুরনো পরীদের গান। আমার দেয়ালে অ্যান্টিনাসের আবক্ষ মূর্তির ধূসর ছবি এখন নিচে তাকিয়ে আছে। ঈশ্বরের সুকুমার হাত থেকে আলো ভেঙে পড়ে। তিনি একটি কাঠের পায়রা পাঠাচ্ছেন শান্ত কুমারীকে। বিয়ে তো অ্যাঞ্জেলিকোর জগৎ। বেড়ালটা পাগলা হয়ে গেছে এবং মেঝের চারদিকে ঘুরে গজরাচ্ছে। মৃত্যু যখন গেজানো গিন্সবার্গের মাথায় ধাক্কা মারবে তখন কি হয়? কোন জগতে আমি ঢুকব? মৃত্যু 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 মৃত্যু। বেড়ালটা শান্তি পেয়েছে। আমরা কি কখনো মুক্ত হব? গেজানো গিন্সবার্গ, তাহলে এটা ধ্বংস হোক। ঈশ্বরকে ধন্যবাদ। আমি জানি কাকে ধন্যবাদ, কাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ হে প্রভু। আমার দৃষ্টির অতীত পথ নিশ্চয়ই কোনো জায়গায় পৌঁছবে। পথ পথ স্যাঁতস্যাঁতে পচা জাহাজের মধ্য দিয়ে, অ্যাঞ্জেলিকোর বিষয়ের মধ্য দিয়ে। চুপ, একটি শিশুর জন্ম দাও এবং চলে যাও। হয়তো এই একমাত্র উত্তর। ঠিক জানতে পারবে না যতক্ষণ একটা ছেলে না হচ্ছে। আমি জানি না, কখনো বাচ্চা ছিল না, কখনো হবেও না, যেভাবে আমি চলেছি। হ্যাঁ, আমার ভালো হওয়া উচিত, আমার বিয়ে করা উচিত, দেখা উচিত এসবের মধ্যে কি আছে। কিন্তু আমার চারপাশের এসব মেয়েদের আমি সহ্য করতে পারি না। নাওমির গন্ধ। আমি পরিচিত গ্যাঁজানো গিন্সবার্গ মজে আছি, এমনকি ছেলেদেরও আর সহ্য করতে পারি না। সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আর কেই বা পেছন মারাতে চায় সত্যি। অসংখ্য সমুদ্র বয়ে যাচ্ছে, সময়ের স্রোত, এবং কেই বা বিখ্যাত হতে চায় এবং অটোগ্রাফ সই করতে চায় সিনেমা স্টারের মতো। আমি জানতে চাই, আমি চাই হাস্যকর জানতে জানতে কি গেঁজানো গিন্সবার্গ। আমি জানতে চাই সম্পূর্ণ গেঁজে যাওয়ার পর কি হয়। আমার চুল ঝরে যাচ্ছে, আমার ভুঁড়ি হয়েছে, আমি যৌন সম্পর্কে বিরক্ত, আমার পাছা পৃথিবীতে ঘষছে। আমি জানি বড় বেশি এবং যথেষ্ট নয়। আমি জানতে চাই আমার মৃত্যুর পর কি হবে। আচ্ছা, আমি কি খুব শিগগিরই জানতে পারবো? আমি কি সত্যি এখনই জানতে চাই? আমি কি সত্যি সত্যি কি তার দরকার আছে? দরকার দরকার দরকার। মৃত্যু 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 মৃত্যু। ঈশ্বর 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 ঈশ্বর। আনন্দবাজারের অরণ্যদেব, টাইপরাইটারের তরঙ্গ। টাইপরাইটারের ওপর আমি ঝুঁকে আমি স্বর্গের কি করতে পারি? আমি ডুবে গেছি। গ্রেগরি, রেকর্ডটা বদলে দাও। চমৎকার, সে ঠিক সেটাই বাজাচ্ছে।
আমি এখন লক্ষ লক্ষ কান সম্বন্ধে বড় বেশি সজাগ। এখন উৎসুক কান ব্যবসা বানাচ্ছে। খবরের কাগজে বড় বেশি ছবি, বিবর্ণ হলুদ সংবাদেরা ধামাধরা। আমি কবিতা থেকে সরে যাচ্ছি অন্ধকার চিন্তামগ্ন হবার জন্য। মনের আবর্জনা, পৃথিবীর আবর্জনা, মানুষ অর্ধেক আবর্জনা, কবরের সবই আবর্জনা। প্যাটারসনে উইলিয়ামস কি ভাবছে মৃত্যু তার উপর বড় বেশি? এত আগে উইলিয়ামস কার নাম মৃত্যু? তুমি কি এখন প্রতি মুহূর্তে এই বিরাট প্রশ্ন বোধ করছো? অথবা সকালবেলা তুমি কি চা খেতে খেতে ভুলে যাও নিজের মুখের কুৎসিত ভালোবাসার দিকে তাকিয়ে তুমি কি পুনর্জন্মের জন্য প্রস্তুত? এই পৃথিবীকে মুক্তি দিয়ে স্বর্গে প্রবেশ করতে, অথবা মুক্তি দিতে এবং সবই হোক একটা গোটা জীবন দেখা, সব চিরকাল চলে যাবে শূন্যতায়। একটা কায়দার প্রশ্ন চাঁদ উত্থাপন করেছে উত্তরহীন পৃথিবীকে। মানুষের জন্য কোনো মহত্ব নেই, মানুষের জন্য কোনো মহত্ব নেই, আমার জন্য কোনো মহত্ব নেই, আমি নেই। আত্মা যখন নির্দেশ করে না, তখন লেখার কোনো মানে হয় না। অ্যাপোলিয়নের সমাধিতে অ্যালেন গিন্সবার্গ। আমি পের লসেজে অ্যাপ্লিনিয়ারের সমাধি দেখতে গিয়েছিলাম। সেদিনই বড় বড় রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে ইউএস প্রেসিডেন্ট এসেছিল। সুতরাং নীল ওর্লির বিমানবন্দরে প্যারিসের উপরের বাতাসে বসন্তের পরিচ্ছন্নতা থাক। আইসেনহাওয়ার আমেরিকার কবরখানা থেকে উড়ে আসছে এবং পের লসেজের কবরখানায় মায়াময় কুয়াশা গাঁজার ধোঁয়ার মতো ঘন। পিটার ওরলস্কি এবং আমি পের লসেজে নরমভাবে হেঁটেছিলাম। আমরা দুজনেই একদিন মরব জানলাম। সুতরাং শহরের মতো ক্ষুদ্র সংস্করণ সমীপে পরস্পর দুজনে ক্ষণিক হাত নরমভাবে ধরেছিলাম। পথগুলি, পথের বিজ্ঞাপন, পাহাড়, টিলা এবং প্রত্যেক লোকের বাড়িতে লেখা নাম, শূন্যতার মধ্যে একজন উল্লেখযোগ্য ফরাসির হারানো ঠিকানা খুঁজছিলাম, তার অসহায় স্মৃতিস্তম্ভে আমাদের প্রণামের পাপ জানাতে এবং তার স্তব্ধ সমাধিফলকে আমার সাময়িক আমেরিকার গর্জন শুইয়ে রাখতে। তার পড়ার জন্য লাইনগুলির মধ্যে কবির এক্সরে চক্ষু দিয়ে, কেননা তিনি অলৌকিকভাবে সেন নদীর পাড়ে নিজের মৃত্যুর কবিতা পড়তে পেরেছিলেন। আমার আশা কোনো বুনো বালক সন্ন্যাসী আমার কবরেও তার রচনা রাখবে, ঈশ্বর স্বর্গে শীতের রাত্রে আমাকে পড়ে শোনাবার জন্য। আমাদের হাত এতক্ষণে সে জায়গা থেকে অদৃশ্য হয়েছে, আমার হাত এখন লিখছে। প্যারিসের গি লা কুরের একটি ঘরে। উইলিয়াম, তোমার মাথার মধ্যে কি চোর ছিল কার নাম মৃত্যু? আমি সমস্ত সমাধিভূমির উপর দিয়ে হেঁটে গেছি এবং তোমার কবর পাইনি। তোমার কবিতার মধ্যে ওই অদ্ভুত ব্যান্ডেজ বলতে তুমি কি বুঝিয়েছিলে? হে পবিত্র পীড়াদায়ক মৃত্যু, তোমার কি বলার আছে? কিছু না, এবং মোটেই তা যথেষ্ট উত্তর নয়। তুমি 6 ফুট কবরখানায় মোটেই গাড়ি চালাতে পারো না, যদিও এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক বিরাট স্মৃতিভাণ্ডার যেখানে সবই সম্ভব। বিশ্বজগৎ এক সমাধিভূমি এবং এখানে আমি একা হাঁটছি। 50 বছর আগে অ্যাপ্লিয়ানার এই পথেই হেঁটেছেন জানি। তার পাগলামি কোণে কোণে আছে এবং যা জেনে আমাদের সঙ্গে বই চুরি করছে। পশ্চিম আবার যুদ্ধে মেতেছে এবং কার মধুর আত্মহত্যায় এর মীমাংসা হবে। গিয়ম, তোমার খ্যাতিকে আমি কত ঈর্ষা করি, মার্কিন সাহিত্যের প্রতি তোমার অনুকম্পাকে। মৃত্যু সম্বন্ধে দীর্ঘ উন্মাদ ষাঁড়ের গোবর লাইন সমেত তোমার পরিধি। কবর থেকে বেরিয়ে এসো এবং আমার দরজা দিয়ে কথা বলো। নতুন রূপকল্পের মালা বার করো, সামুদ্রিক হাইকু, মাস্কোর নীল ট্যাক্সি, বুদ্ধের নিগ্রমূর্তি। তোমার পূর্ব অস্তিত্বের ফোনোগ্রাফ রেকর্ডে আমার জন্য প্রার্থনা করো, দীর্ঘ বিষাদময় গলায় এবং গভীর মিষ্টি সুরের মতো ধ্বনিতে, করুণ এবং প্রথম মহাযুদ্ধের মতো কর্কশ। আমি খেয়েছি তোমার কবর থেকে পাঠানো নীল ক্যারট এবং ভ্যান গঘের কান এবং পাগলাটে আরও তোর ক্যাকটাস, এবং নিউ ইয়র্কের পথ দিয়ে হেঁটে যাব ফরাসি কবিতার কালো আংরাখার মধ্যে। পের লসেজে আমাদের কথাবার্তায় কিছু সংযোজন করে এবং তোমার সমাধির উপরে যে আলোর রক্তপাত হচ্ছে, আগামী কবিতা তার থেকে প্রেরণা পাবে। এখানে প্যারিসে আমি তোমার অতিথি, হে বন্ধু প্রতিম ছায়া। ম্যাক্স জেকবের অদৃশ্য হাত, যৌবনের পিকাসো আমাকে দিচ্ছে এক টিউব ভূমধ্য সাগর।
নিজে রুশোর প্রাচীন লাল নিমন্ত্রণে উপস্থিত ছিলাম। আমি তার বেহালা খেয়ে ফেলেছি। বাতো ল্যাভোয়ারের বিশাল পার্টিতে উপস্থিত ছিলাম, আলজেরিয়ার পাঠ্যপুস্তকে যা উল্লেখিত হয়নি। বোয়া দ্য বুলনে যারা বুঝিয়েছে কোকিলের মেশিন গানের রসায়ন, আমাকে সুইডিশ ভাষায় অনুবাদ করতে করতে সে কাঁদে। কালো প্যান্ট ও বেগুনি টাইতে সুসজ্জিত মিষ্টি রক্তিম দাড়ি তার মুখ থেকে বেরিয়ে আছে যেন নৈরাজ্যের দেয়াল থেকে ঝোলা শ্যাওলার মতো আঁদ্রে ভ্রেতর সঙ্গে তার ঝগড়া করার কথা সে বলেছিল অনর্গল, যাকে সে একদিন সাহায্য করেছিল সোনালি গোঁ পাকিয়ে নিতে। বুড়ো ব্লেইজ সেঁতরার পড়ার ঘরে আমাকে অভ্যর্থনা করেছিল এবং বিরক্তভাবে সাইবেরিয়ার বিশাল দৈর্ঘ্যের কথা বলেছিল। জ্যাক ভাসে তার পিস্তলের ভয়ঙ্কর সংগ্রহ দেখাতে নিমন্ত্রণ করেছিল আমাকে। বেচারা কক্ত একদা চমৎকার রাদিগের জন্য বিষণ্ণ ছিল এবং তার শেষ ভাবনায় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। মৃত্যুর কাছে পরিচয়পত্র নিয়ে রিগো এবং জিদ টেলিফোন এবং অন্যান্য অদ্ভুত আবিষ্কারের প্রশংসা করেছিল। আমরা প্রধান বিষয়ে একমত হয়েছিলাম, যদিও সে সুগন্ধি আন্ডারপ্যান্ট সম্বন্ধে বকবক করেছিল অনেক। কিন্তু তাহলেও সে হুইটম্যানের ঘাস গভীরভাবে পান করেছে এবং কলোরাডো নামের সমস্ত প্রেমিকরা তাকে ঈর্ষা করেছে। আমেরিকার যুবকরা হাত ভর্তি শার্পনেল এবং বেসবল নিয়ে হাজির। ও গিয়ম, এই পৃথিবীর সঙ্গে যুদ্ধ করা কত সহজ মনে হয়। তুমি কি জানতে বিরাট রাজনীতির উচ্চাঙ্গ লেখকরা মাপার না আসে ঢুকে পড়বে? তাদের কপাল সবুজ করার জন্য শুধু এক বসন্তের অবতারের ধরেন নিয়ে। তাদের বালিশে এক দানা সবুজ নেই, তাদের যুদ্ধ থেকে একটিও পাতা নেই। মায়াকসবুকি এসেছিল এবং বিদ্রোহ করেছিল। 3. ফিরে এসে একটা কবরের উপর বসে তোমার স্মৃতিফলকের দিকে তাকিয়ে আছে। অসমাপ্ত লিঙ্কের মতো একখণ্ড পাতলা গ্রানাইট, পাথরে একটি ক্রুশ মিলিয়ে যাচ্ছে। পাথরে দুটি কবিতা, একটি উল্টানো হৃদয়। অপরটি প্রস্তুত হও। আমার মতো যে অলৌকিক উচ্চারণে করেছি আমি কস্ত্রোউইৎস্কির গিয়ম অ্যাপোলিয়ানোর কে যেন ডেইজি ফুল ভর্তি একটা আচারের বোতল রেখে গেছে এবং একটি 5 থেকে 10 সেন্টের সুররিয়ালিস্ট ধরনের কাচের গোলাপ, ফুল এবং উল্টানো হৃদয়ে সুখী ছোট্ট সমাধি। একটা ঝাঁকড়া গাছের নিচে যার সাপের মতো গুঁড়ির কাছে আমি বসেছি গ্রীষ্মের বাহার এবং পাতাগুলোর সমাধির উপরে ছাতা এবং কেউ এখানে নেই। কোন অশুভ কণ্ঠ কাঁদে গিয়ম, কোথায় তুমি এলে? তার নিকটতম প্রতিবেশী একটি গাছ, সেখানে নিচে হাড়ের স্তূপ এবং হলুদ খুলি হয়তো এবং ছাপানো কাব্য অ্যালকোহলস আমার পকেটে, তার কণ্ঠস্বর মিউজিয়ামে। এবার একটি মধ্যবয়স্ক পায়ের ছাপ কবর ঘুরে যায়। একটি লোক নামের দিকে তাকায় এবং কবর গৃহের দিকে চলে যায়। একই আকাশ মেঘের মধ্যে ঘোর এ যুদ্ধের সময় রিভিয়েরাতে ভূমধ্য সাগরের দিনগুলি যেমন ছিল। ভালোবাসায় অ্যাপেলই পান করে মাঝে মাঝে আফিম খেয়ে সে আলো নিয়ে গেছে। সেন্ট জার্মেনে কেউ নিশ্চয়ই আঘাতটা বুঝেছিল যখন সে যায়। জেকব এবং পিকাসো কেসেছিল অন্ধকারে। একটা ব্যান্ডেজ খোলা হলো এবং ছড়ানো বিছানায় একটা মাথার খুলি স্থির হয়ে রইল। থলথলে আঙুল, রহস্য এবং অহংকার চলে গেল। দূরে রাস্তায় একটা ঘণ্টা বাজল। পাখিরা কিচিরমিচির করে উঠল চেস্টনাট গাছে। ফমিল ব্রেমো কাছেই ঘুমিয়ে আছে। বিশাল বুক এবং যৌন আকর্ষণ করার মতো যিশু ঝুলছে তাদের কবরে। আমার কোলের উপর সিগারেট ধোঁয়া দিচ্ছে এবং পাতাগুলি ধোঁয়ায় ভরিয়ে দিচ্ছে এবং আগুন জ্বলছে। একটা পিঁপড়ে আমার কর্ডুরয়ের হাতায় দৌড়ে গেল এবং যে গাছে আমি ভর দিয়ে আছি সেটা ক্রমশ বড় হচ্ছে। ঝোপ এবং গাছপালা কবর ছাড়িয়ে ওপরে উঠছে একটা সোনালি মাকড়সা, ঝকঝক করছে গ্রানাইটে। এখানে আমার কবর হয়েছে এবং আমার কবরের পাশে একটি গাছের নিচে বসে আছি। গ্রন্থ নীরা, হারিয়ে যেও না। এই দৃশ্যে এখানে আগুন বেশ তরমুজের মতো ঠান্ডা। এই দৃশ্যে 2-10 দিন থেকে যাওয়া যায়। সিঁড়িগুলি মখমলের মতো কাম্য। এই সিঁড়ি নেমে গেছে কোনো এক লুপ্ত শতাব্দীর সানুদেশে। কুসুম কাটাই বেঁধা প্রজাপতি কাচের জানলায় এক পথ ভোলা অলি। ওদের সহাস্য মুক্তি দেওয়া হলো। খুলে গেল সুন্দরের নবীন যৌবন। এখানে বাতাস বেশ সমুদ্রের তলপেটের মতো নীল। একটি হরিণী তার মিলন সুখের পর বিছানায় রেখেছে কাস্তুরী। এখানে ঈর্ষার পাশে বুড়ি ধাইমার মতো পা ছড়িয়ে বসে আছে কৃতজ্ঞতা। এই দৃশ্যে 2-10 দিন থেকে যাওয়া যায়।
নীরাকে দেখা। আমার দূরত্ব সহ্য হয় না নীরা, ঝড়ের রাত্রির মতো কাছে এসো। যেমন নদীর গর্ভে গুমড়ে ওঠে নিদাঘের তোপ, প্রতিটি শিমুল বৃক্ষ সর্বাঙ্গে আগুন মেখে যেমন অস্থির আমি প্রতীক্ষায় আছি। বৃষ্টির চাদর গায়ে, হালকা পায়ে দিকবধূর মতো তুমি এই দর দালানে একটু বসো। মুখের একদিকে আলো, অন্যদিকে বিচ্ছুরিত উদ্ভাসিত কালো। ভুরুতে কিসের রেণু, নরম আঙুলে কোন অধরার লীলা। ওরে তোকে ভালো করে দেখি, কিছুই তো হলো না দেখা সামান্য জীবনে। নির্লজ্জ শরীরবাদী এই লোকটা এখনও তোমায় ছোঁয়নি স্থানুর্ষি করে। দেখো তার হাতে হাঁসের পালকে লেখা বসন্ত প্রবাস। আজ সারাদিন একটাও কথা বলিনি কারোর সঙ্গে। ব্রিজের উপর দাঁড়িয়ে শুনছি কোলাহলময় সঙ্গীত। পায়ে ক্ষীণ ব্যথা, জুতো খোলা যাক। খালি পায়ে দিক হাওয়া। বুড়ো আঙুলের নখদর্পণে ঝলসে উঠল প্রাক রজনীর চাঁদ। হাঁটু কেড়ে বসি। এত ধুলোময় জগতে আমার চাঁদের গায়েও ধুলো। তারই যেন এক বিন্দুর নাম সুনীল, হঠাৎ ভেসে যাবে কোন স্রোতে। বড় মজা লাগে, ফুঁ দিয়ে ওড়াই অজস্র জলবিম্ব। আজ সারাদিন একটাও কথা বলিনি কারো সঙ্গে। জামার বোতামে সূচ ও সুতোর স্মৃতিকথা শোনা গেল। মেশিন ঘরের বাইরে হারিয়ে ব্রাত্য বোতাম ছুঁয়েছিল কার হাত। সেই চম্পক অঙ্গুলি আজ খেলা করে এই রোমশ বুকের গভীরে। দুপাশে কত না মানুষের কেউ ঢেউ অচেনা ভাষায় হাসাহাসি করে ছুটছে। আমি যেন আজই প্রথম এসেছি নীল আলোমাখা বাংময় পৃথিবীতে। ছেঁড়া কাগজের ভিজে অক্ষর নাম ধরে ডাকে। নদীও বলল, এসো। আজ সারা দিন একটাও কথা বলিনি কারোর সঙ্গে। ও হোটেলের ঘরে ঘুম ভেঙে যায়। ভোরবেলা নাকি সন্ধ্যা। এ কার বিছানা? কিংবা সাহিত্য লোকটি কি আমি? হয়তোবা আমি নয়। জানলার কাছে ঝাপটা মারল বনকুসুমের মনে পড়ে যাওয়া গন্ধ। কোনো অরণ্যে এসেছি একলা। আকাশ ডেকেছে জীবন্ত ডালপালা। অথবা পাশেই সমুদ্র, তার উচ্ছ্বাস এসে ভাসালো এ লোকভূমি। বড় মহাময় পলাতক সুখ, এমন শব্দবর্ণের অবগাহন। আজ সারাদিন একটা কথাও বলিনি কারোর সঙ্গে। এই আমাদের প্রেম। আমরা কথা বলছি আর আগুন ঝলসে যাচ্ছে বিন্নি ঘাস ভরা প্রান্তর। চচ্চর শব্দ হচ্ছে, পুড়ছে মাটির মাংস চামড়া। আমরা দেখছি না, আমরা শুনছি না, আমরা হাত বাড়িয়ে দিচ্ছি পরস্পরের দিকে। আঙুলের ডবায় বরফের টুকরো, মুঠোর মধ্যে চণ্ডালের চাহনি। তিল ফুল থেকে বেরিয়ে আসে শুঁয়োপোকা। সাদা পায়রাকে ধারালো নোকে চেপে ধরছে গাংচিল। এরই ফাঁকে ফাঁকে উচ্ছ্বাসিত আমাদের হাসি ঠাট্টা। পটপট করে ছেঁড়া হচ্ছে বুকের রোম। কানের মধ্যে জ্বলন্ত দেশলাই, তা ঢেকে দেবার জন্য বনবন করে ঘোরাচ্ছি আলী আকবর। বড় বড় কুয়ো খোঁড়া হচ্ছে শয়ন ঘরে। আমরা এবার নাচ শুরু করব। এতগুলি খড়ের পা, পিতৃত্বের গালে কেউ ঠাস করে মারল একটা চড়। আমরা খোকাকে বললাম, যা নাগরদোলাই দুলকে যা। হিমালয় থেকে খলখল করে ধেয়ে আসছে উৎসন্ন। আমরা তখন সবাই মিলে জ্যোৎস্না রাতে নদী দেখতে চাই। নদীর কিনারায় নারীকে মানায়, একা একা চান্দ্র রমণী। তার পেছনে কালো কালো ভূতগুলোর মাথায় পুলিশের লাঠি। সেই নারীর দুই উরুর মধ্যে সাপ, স্তন দুটিতে কুকুরের দাঁত। তার চোখ চেপে ধরে বলি, তুমি কি সুন্দর, বিমূর্ত, তবু হৃদয় হরণ। এই আমাদের প্রেম।